রাত প্রায় ১২টা। অমাবস্যার রাত হওয়ায় চারদিক ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। আকাশটা যেন একটা কালো চাদর দিয়ে মোড়া। একটাও তারা দেখা যাচ্ছে না। নিশিন্দাপুর গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া কাঁচা রাস্তাটা ধরে দ্রুত পায়ে হেঁটে চলেছে রতন। পাশের শহর থেকে ফিরতে আজ বড্ড দেরি হয়ে গেছে। শেষ বাসটা মিস করায় তাকে প্রায় ৫ মাইল পথ হেঁটেই ফিরতে হচ্ছে। চারদিকে শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক আর থেকে থেকে ডেকে ওঠা একটা শেয়ালের হুকটা হুয়া শব্দ। এই শব্দগুলো যেন আজকের এই নিকষ কালো অন্ধকারে আরও বেশি ভয়ঙ্কর শোনাচ্ছে। রতনের হাতে একটা পুরনো টর্চ, কিন্তু সেটার আলো কেমন যেন নিস্তেজ, হলদেটে, ব্যাটারি প্রায় শেষ। গ্রামের ভেতরে ঢোকার মুখে পড়ে একটা বিশাল পৌরদিঘি, আর তার পাড়েই দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক তেঁতুল গাছ। গ্রামের সবাই এই জায়গাটা এড়িয়ে চলে, বিশেষ করে রাতের বেলা। শোনা যায় অনেক বছর আগে এক নববধূ এই দিঘিতে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে অনেকেই নাকি রাতের বেলা ওই তেঁতুল গাছের নিচে সাদা শাড়ি পরা এক অবয়বকে বসে থাকতে দেখেছে। রতনের বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল। যতবার সে এই রাস্তা দিয়ে যায়, এই জায়গাটা এলেই তার গা ছমছম করে ওঠে। সে হনহন করে হাঁটতে লাগল, মনে মনে সাহস জোগানোর জন্য ঠাকুরের নাম জপছিল। হঠাৎ করেই ঝিঝি পোকার ডাকটা থেমে গেল। চারদিকে নেমে এলো এক অস্বাভাবিক ভুতুরে নিস্তব্ধতা। বাতাসেরও কোনো শব্দ নেই। রতনের মনে হল চারপাশের অন্ধকার যেন আরও ঘন, আরও জীবন্ত হয়ে উঠেছে। তার শির দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে তেঁতুল গাছটার প্রায় কাছাকাছি চলে এসেছে। ঠিক তখনই তার কানে এলো একটা অদ্ভুত শব্দ, খুব মৃদু, ফিসফিসানির মতো। প্রথমে রতন ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু না, বাতাস তো বইছে না। শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। মনে হচ্ছে কোনো মেয়ে চাপা কান্নায় কাঁদছে। ভয়ে রতনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে টর্চের আলোটা কাঁপা কাঁপা হাতে তেঁতুল গাছটার দিকে ফেলল, কিন্তু নিস্তেজ আলোয় গাছের গুড়ি আর কয়েকটা ডালপালা ছাড়া কিছুই দেখা গেল না। হঠাৎ কান্নাটা থেমে গেল। রতন স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, ঠিক তখনই সে শুনল এক হিমশীতল, মিষ্টি সুরের ডাক। রতন, দাঁড়াও। গলার স্বরটা একটা মেয়ের, কিন্তু তাতে এমন কিছু ছিল যা মানুষের নয়। রতনের সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার পা দুটো মাটিতে আটকে গেছে, এক পাও এগোনোর শক্তি নেই। কে কে তাকে নাম ধরে ডাকছে এই নিশুতি রাতে? সে সাহসে ভর করে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, কিন্তু সে স্পষ্ট অনুভব করতে পারল কেউ একজন গাছটার আড়াল থেকে তার দিকে এগিয়ে আসছে। তার টর্চের আলোটা হঠাৎ একবার দপদপ করে জ্বলে উঠেই নিভে গেল। এখন সে পুরোপুরি অন্ধকারের অংশ। তার ঠিক সামনে কয়েক হাত দূরে সে একটা আবছা অবয়ব দেখতে পেল। অন্ধকারের চেয়েও বেশি কালো একটা ছায়া মূর্তি, কিন্তু তার শাড়ির আঁচলটা যেন কেমন ফ্যাকাশে সাদা। মূর্তিটার লম্বা চুলগুলো বাতাসে নাড়াচাড়া ছাড়াই উড়ছে। রতন ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। তার পা দুটো মাটির ওপরে ভেসেছিল। কান্নার শব্দটা এবার বদলে গিয়ে এক খিলখিল হাসিতে পরিণত হল। সে হাসি কোনো মানুষের নয়, সে এক পৈশাচিক উল্লাসের প্রতিধ্বনি। হাসিটা যত কাছে আসছিল, রতনের মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা বুঝি বন্ধ হয়ে যাবে। শেষ মুহূর্তে কোথা থেকে যেন এক ঝলক শক্তি ফিরে পেল সে। জ্ঞান হারানোর আগে শুধু দেখতে পেল দুটো ধিকি ধিকি জ্বলা চোখ তার মুখের ওপর ঝুঁকে আসছে। পরদিন সকালে গ্রামের লোকেরা রতনকে ওই তেঁতুল গাছের নিচে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আর সে বিড়বিড় করে কী সব যেন বলছিল। সুস্থ হতে রতনের অনেক দিন সময় লেগেছিল, কিন্তু সেই রাতের পর থেকে সে আর কোনোদিন একা নিশিন্দাপুরের ওই পথে হাঁটার সাহস করেনি। আজও অমাবস্যার রাতে ওই তেঁতুল গাছের নিচ থেকে ভেসে আসা কান্নার শব্দ গ্রামের অনেক মানুষ শুনতে পায় বলে দাবি করে।